তাই তো আমি যে এখন কি যে করি কিছুই বুঝতে পারছি না। আমি যে মেয়েকে কথা দিয়েছি আগামী মাসের মধ্যেই নার্সিংহোমের কাজ শুরু করব। ইয়েস, কথা যখন দিয়েছি কথা আমাকে রাখতেই হবে। প্রয়োজনে বাইরে থেকে টাকা দিয়ে কিছু লোক নিয়ে এসে রাতের অন্ধকারে ওই বস্তি এলাকাটা আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দেব। পারলাম না স্যার, আপনার নির্দেশ অনুযায়ী আমি বস্তি উচ্ছেদ করতে পারলাম না। দারোগা অনুভব কর। ওই লাল চোখ আমাকে দেখে কোনো লাভ নেই, কারণ দুটো কনস্টেবল আর দুটো হোমগার্ড নিয়ে এই শত শত মানুষের বিরুদ্ধে কাজ করাটা সম্ভব নয়। হোয়াট? ওই বস্তি যদি ময়দান করতেই হয় তাহলে এসপির সঙ্গে কথা বলে কিছু ফোর্স আনার ব্যবস্থা করুন, তাহলে আমি কিছু চেষ্টা করে দেখতে পারি। তোমরা তাহলে কি করতে আছো? তোমাদের রিভলভার গুলো কি জন্য আছে? ওই রিভলভারে গুলিতে দু চারটে বডি ফেলে দিতে পারলে না? আরে বিশাল বাবু, এই রিভলভারটা শুধু আমাদের বয়ে বেড়ানোই কাজ, আর ফায়ার করানোটা আপনাদের মতন উপরওয়ালার কাজ। তাই বলছিলাম কি আমার ইজ্জত মাটিতে মিশে যেতে বসেছে। আমি কি ওদের আদর করব? কোনোদিন হয়তো ছোট লোকের দল আমার প্রতি চড়া হয়ে আক্রমণ করবে, আর এই অপদার্থ দারোগা হাত গুটিয়ে বসে রাখবে না। বিশাল নয় তা হতে দেবে না। এক করি ওকে ঘাট ধরে এখান থেকে বের করে দাও। এই থালা ঘুত কর দারোগা, থালা পরে মারবো এক থালা নাকি নাকি বলো, থালা দূরে হয়ে যেতে, এই থালা দূরে হয়ে যায় এখান থেকে। যাচ্ছে, কিন্তু কাজটা কিন্তু আপনি মোটে ভালো করলেন না মিস্টার রায়। ভালো মন্দের বিচার আমি তোমাকে করতে বলিনি অফিসার। আমি শুধু বলতে চাই 3 দিনের মধ্যে ওই বস্তি এলাকাটা শ্মশান করে দিতে না পারলে কি করবেন কি মিস্টার রায়? সুন্দরবনের ট্রান্সপোর্ট দিয়ে বাঘের পিঠে যাওয়ার রাস্তা তৈরি করে দেব। পুলিশের চাকরি যখন করছি তখন সুন্দরবন কেন মিস্টার রায়? আফ্রিকার গভীর জঙ্গলে পোস্টিং নিতে আমি দ্বিধাবোধ করি না। জনগণের উপকারের জন্য নিজের জীবন দিতেও ভয় করি না। Yes, মিস্টার রায়, ভয় করি না। শালা শুয়োরের বাচ্চা, অনুভব কর আমাকে দাম্ভিকতা দেখিয়ে গেল, কিন্তু ও শালা অফিসার বোধহয় জানে না বিশাল নয় তার কলমের ডগার একটা মাত্র খোঁচায় ও জীবনের চরম পরিণতি ঘটিয়ে দেবে। স্যার বলছিলাম কি স্যার, আপনি তো তার ওই কলমের খোঁচায় তাবড়ো অফিসারদের আপনি অনেক কিছু থারাতে পারেন। আমার ওই পার্টি ব্যাগানটা ছাড়িয়ে দেবেন স্যার। এক করি তখন তার ওই নখ হয়ে যায়, আমার এই জামা কাপড় নোংরা হয়ে যায়, হলুদ হয়ে যায়, বেইজ্জতি হয়ে যায়। এক করি স্যার আমি কি কিছু ভুল বললাম স্যার? এইটা এই ধমকটা যদি আগে আপনি আমাকে দিতেন তাহলে এই কুনারিটা আগে আমার তেড়ে যেত। স্যার বলতে তার কুনারি দূর হয়ে গেছে, তার কুনারি দূর হয়ে গেছে স্যার। কি করি মতো চলতো না। কোন থালা ধরে বার্তা রে হর্ন বাজাচ্ছি, কোন দূরের বার্তা রে আমার এই ভয়ঙ্কর অবস্থায় হর্ন বাজাচ্ছি। হ্যালো ড্যাডি, হাউ ডু ইউ ডু? হাই মম, ভালো আছি রে মা, ভালো আছি। এই ছেড়েছে এ থালা থোরের বাচ্চা নয়, থালা আস্ত বেঈমানের বাচ্চা। কি ভাবছেন এক্ষুনি বাবু? নো ম্যাডাম, ইয়েস ম্যাডাম, গুড ম্যাডাম, নাইস ম্যাডাম, বিউটিফুল ম্যাডাম। হয়ে গেছে তার। কি হয়ে গেছে? শাট আপ! গাড়িটা গ্যারেজে নিয়ে যাও, বাথরুমে নিয়ে যাও, আমি ততক্ষণে আমার ফেরে যাচ্ছি। যত সব অপদার্থ। ননসেন্স, বলে কি না গাড়িটা বাথরুমে নিয়ে যেতে। আচ্ছা ড্যাডি, এইসব পাগল তোমার সঙ্গে থাকলে তোমার প্রেস্টিজ থাকবে তো? ভুল করছিস কেন রে মা? এদেরকে যে সব থেকে বেশি প্রয়োজন, কারণ এরা হচ্ছে কাঠের পুতুল। এদেরকে যেমন খেলায় এরা ঠিক তেমনিই খেলে। ড্যাডি জানিস মাম, কদিন চিন্তায় আমার মাথা ঠিক নেই। তোমাকে কিচ্ছু ভাবতে হবে না ড্যাডি, কুশলকে আমি একেবারে আমার হাতের খেলার পুতুল বানিয়ে ফেলেছি। যেমন খেলাবো সেও ঠিক তেমনি খেলবে। খেলবে বই কি মাম? অবশ্যই খেলবে, কারণ তুই যে আমারই মেয়ে। তবে মনে রাখিস মাম, যতদিন তোর ড্যাডি এই এমএলএর গদিটাতে থাকবে
ততদিন কিন্তু হুইলের চাবিটা তোর হাতেই থাকবে। আর তার মধ্যেই কুশলকে খেলিয়ে খেলিয়ে দমটা হালকা করতে হবে। আর সুযোগ বুঝে ওকে খ্যাচ মেরে ডাঙায় তুলবি, তার আগে নয়। কিন্তু আমি ভাবছি কুশলের সঙ্গে আমার বিয়ে দিয়ে ড্যাডিটা তো নিজের আখের গোছাতে চায়, কিন্তু আমি আমি কি পাবো? হ্যাঁ, ডাক্তারকে বিয়ে করে আমি কি আমার সত্যি সুখের স্বর্গটা রচনা করতে পারবো? ওই চুমের বাচ্চাটা 3 দিন হলো কোনো দেখা সাক্ষাৎ নেই। ওই চুমের বাচ্চাকে বিয়ে করাচ্ছে না, ডাকাতকে বিয়ে করে আমার অনেক ভালো ছিল। এই জন্যই তো তোমার মনের মণিভান্ডার লুট করতে ডাকাত এসে গেছে রুমি। হাউ লাভলি মাই ডিয়ার ঈশ্বর। হাউ নাইস মাই সুইট ডার্লিং। ইস, মুহূর্তের আবেগের বসে বশীভূত হয়ে তুমি আমাকে ছুঁয়ে ফেললে তো। আরে লোকজন দেখলে বলবে কি? হাজার হোক আমি তোমার গুরুজন, সম্পর্কে মামা শ্বশুর। এটা তো প্রকাশ্যে, মনের মধ্যে শুধু তুমি আর তুমি। সত্যি রুমি, যেদিন থেকে তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। তাই বুঝি? ভাবতে পারিনি রুমি, ভাবতে পারিনি আমার আকাশ ভেদ করে ঈশ্বরের বুকের মাঝে ওই উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে এইভাবে তুমি আলো দেবে তো। দেব ঈশ্বর দেব, তোমার মনের মধ্যে নিবিড় ভাবে আমি একাত্ম হয়ে থাকতে চাই ঈশ্বর। কারণ আমি মেয়ে হলেও আমার মন আছে, আছে চাওয়া পাওয়া, আর আছে যৌবনের আকণ্ঠ পিপাসা। মিটিয়ে দেবো রুমি, আমি মিটিয়ে দেবো তোমার সব স্বপ্ন স্বাদ আহ্লাদ। আমি প্রাণ ভরে মিটিয়ে দেবো। তাই তো এই মুহূর্তে আমার কি বলতে ইচ্ছে হচ্ছে জানো? কি? যৌবন মন নিয়ে খেলা, হাসি আর ফাগুনের মেলা। যৌবন মন নিয়ে খেলা, হাসি আর ফাগুনের মেলা। আমি কি দেব তুমি কি জানো? আমি কি দেব? খেলা 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 শুধু খেলা, খেলা 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 শুধু খেলা। খেলা 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 শুধু খেলা। খেলা 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 শুধু খেলা। যৌবন মন নিয়ে খেলা, হাসি আর ফাগুনের মেলা। যৌবন মন নিয়ে খেলা, হাসি আর ফাগুনের মেলা। তুমি কি জানো? আমি কি দেব? তুমি কি জানো? আমি কি দেব? খেলা 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 শুধু খেলা। 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 বাহ, চমৎকার! আধুনিক সভ্যতার কি অপূর্ব নিদর্শন! ছি রুমি, ছি! এই কি ছোট্টা তুই? Shut up! তোর মতো অচ্ছুত মেয়ের মুখ থেকে আমি দাদা ডাকটা শুনতে ইচ্ছুক নই। আমি বলছিলাম কি? চুপ! আপনি কে? আপনাকে তো ঠিক আমি চিনি না। আমি মানে তোমার বোন মানে রুমির সম্পর্কে মামা শ্বশুর। শ্বশুর! না অসুর না, শ্বশুর। শ্বশুর, শ্বশুর শব্দের মানেটা আপনি জানেন ঈশ্বর বাবু? যেমন ধরো না বয়স আমার যাই হোক না কেন, রুমির সঙ্গে আমার বাবা মেয়ের মতো সম্পর্ক। বাহ, কি সুন্দর! বাবা মেয়ে না ঈশ্বর বাবু, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনার চোখে মুখে লালসার ছাপ। তাই আপনার ওই নোংরা মুখে বাবা মেয়ে শব্দটা উচ্চারণ করে একবিংশ শতাব্দীর প্রকৃত বাবা মেয়ের মধুর সম্পর্কটাকে আপনি কলঙ্কিত করবেন না। গেট আউট, গেট আউট! বেরিয়ে যান এ বাড়ি থেকে। সাবধান দাদা। তাই আমি কিন্তু তোর কিন্তু উল্টো পাল্টা কথা বললে কিন্তু আমি তোকে কিছুতেই মেনে নেব না। আমার বাড়ি বসে অতিথিকে তুই অপমান করতে পারিস না। তাতে তুই কি করবে? ড্যাডিকে বলে তোর মতলব আমি ছাড়িয়ে দেব। তাই নাকি? কাম অন। যাবার আগে একটা কথা বলে যাই আকাশ বাবু, আজ তুমি মদের খেয়ালে যে অপমান আমাকে করলে, এর করার গন্ডায় হিসাব তোমাকে একদিন না একদিন দিতেই হবে। আরে আরে আরে, যাচ্ছেন কোথায় মামা বাবু? আপনার প্রশ্নের জবাবটা শুনে যান। ভুলে যাবেন না আমি এমএলএ বিশাল রায়ের ছেলে আকাশ রায়। না না,
বিশাল রায় চরিত্রের সঙ্গে এই আকাশ রায়ের চরিত্রের তুলনা করবেন না। তুমি গভীর জলের মাছ, শুয়োরের বাচ্চা আকাশ রায়। কি ভাবছেন মামা বাবু? না না, তেমন কিছু নয়। ভাবছি যে তোমার বাবা বিশাল রায় আমার কত সম্মান দিয়ে কথা বলেন, তার ছেলে হয় কিনা তুমি আমাকে অপমান করলাম, তাই না? যাক, আপনি কিছু মনে করবেন না। আসলে ব্যাপারটা কি জানেন, আমার বাবা যাদেরকে সম্মান দিয়ে কথা বলে আমি তাদেরকে জুতো মারি। জুতো! যাক, আপনাকে জুতোটা না মেরে শেষবারের মতন ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, নিজের চরিত্রটাকে সংশোধন করার জন্য। ভুলে যাও না ঈশ্বর লাহিরি নাম আমার। অপমানের পাল্টা জবাব দিতে আমি খুব বেশি দেরি করি না। মরে না, তোর মতো চুচোর হিসাবে শ্রীগাল কোনোদিন মরে না রে শুয়োরের বাচ্চা। উপস্থিত দর্শকবৃন্দ, আপনারা হয়তো ভাবছেন যে নিজে মদের বোতল হাতে নিয়ে মুখে জ্ঞানের বাণী আওড়ায় সে কি মানুষ, কিন্তু আপনারা বিশ্বাস করুন, আমি নিজের ইচ্ছায় এই মদের বোতল হাতে তুলে নিইনি। যখন দেখলাম আমার বাবার মতো এমএলএরা 7 তলা ইমারতে ঘুমিয়ে রাত কাটায়, অথচ যাদের অর্থে তৈরি এই 7 তলা ইমারত, সেই গরিব মানুষেরা আজও সহ্য করে চলেছে অসহনীয় বুক ভরা যন্ত্রণা। কি অপরাধ করেছে তারা বলতে পারেন? তাদের মেয়েদের ইজ্জত কেন আজ পণ্যের সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়? কেন তাদেরকে আজও স্বার্থের যুব কষ্টে বলি হতে হয়? সহ্য করতে পারে না মানুষ হয়ে মানুষের প্রতি নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে বাধ্য হয়ে তুলে নিয়েছে এই মদের বোতল। কাঁদছে সারা পৃথিবীটা আজ হতাশার অন্ধকারে মুখ লুকিয়ে কাঁদছে। বাবা কাঁদছে তার হারানো মেয়ের জন্যে, মা কাঁদছে তার অবৈধ সন্তানের জন্যে, বোন কাঁদছে ভাইয়ের শয্যায়, ভাই কাঁদছে বোনের নির্মম লজ্জায়, সমাজ কাঁদছে চেতনা বিকাশের আশায়। কিন্তু কে যোগাবে সেই সমাজে বিকাশের চেতনা? তেমন মানুষ আমি কোথায় পাবো? হৃদয় দিয়ে খুঁজলে নিশ্চয়ই পাওয়া যায় অরণ্য। মলি, হ্যাঁ, আমি তোমার পাশে থেকে তোমার সমস্ত চাওয়া পূরণ করব। সত্যিই মলি, তুমি কত সুন্দর। তোমার তুলনা যে শুধু তুমি, কিন্তু আমি এমনই এক হতভাগ্য যে। প্লিজ প্লিজ অরণ্য, ওই বিষ তুমি খেও না। বেশ, তুমি যখন বলছো তখন আর আমি খাবো না। কিন্তু বলতে পারো মলি, আমার এই দরিবি সহ জীবনে আমি কি নিয়ে কাকে নিয়ে বেঁচে থাকবো? আমি তোমার অপূর্ণ চাওয়া পাওয়া সব পূরণ করে দেব পাশে থেকে। না না মলি, না, তা হয় না, তা হতে পারে না। হতে পারে না অরণ্য, কেন হয় না, কেন হতে পারে না? হতে পারে না কারণ তুমি একজন এক্স কর্নেলের ভাইজি, আদর্শবান শিক্ষকের মেয়ে, সমাজে তাদের একটা পজিশন আছে, মান সম্মান আছে, কিন্তু আমি এমনই এক হতভাগ্য সমাজের জড় পদার্থ, যার বাবা মা তো দূরের কথা, যার নামের শেষের পদবিটা হারিয়ে গেছে অজানা দেশে। অরণ্য, আমার কথা শোনো মলি, আমাকে তুমি ভুলে যাও। অরণ্য, হ্যাঁ, তোমার কষ্ট যে আর আমি সহ্য করতে পারছি না, তাই বলছি। থাক, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আমি আজ বেশ বুঝতে পারছি তুমি এতদিন শুধু আমার সঙ্গে ভালোবাসার খেলা খেলেছিলে, কিন্তু তুমি বিশ্বাস করো অরণ্য, আমি এতদিন শুধু তোমাকে একটা সুস্থ দৃষ্টি দিয়ে ভালোবাসার মন নিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু আমার সেই ভালোবাসাটা এমনি করে একটা ছেঁড়া কাগজের টুকরোর মতো পচা নর্দমায় তুমি ফেলে দেবে, এটা আমি কখনো ভাবতে পারিনি অরণ্য। ভুল বুঝো না মলি, তুমি ভুল বুঝো না। যার জীবনটাই ফুলের কালিমায় কালো ছেয়ে গেছে, তার জীবনের আর কি মূল্য থাকতে পারে অরণ্য? তাই তোমাকে আমি শেষবারের মতো বলে যাচ্ছি অরণ্য, তোমার মনের মতো মেয়ে দেখে তুমি বিয়ে মলি, দেখো না, যদি কোনোদিন আমাদের ছোটবেলার কথা মনে পড়ে, তাহলে মনে করো তোমার সেই খেলার সঙ্গী মলি
মারা গেছে। না না মলি না, তুমি কি বলছো? আমার জীবন থেকে আমার মল্লিকা হারিয়ে যাবে? না, চোখের চোখের জল মোছো মলি, তুমি বিশ্বাস করো আমি তোমাকে ঠকাতে চাইনি। অরণ্য, আমি চেয়েছিলাম আমাদের ভালোবাসাকে সুখের নাগরে দোলায় চড়াতে, অরণ্য, কিন্তু তোমার কথা প্রমাণ করে দিয়েছে আমার আমার ভাবনার পথ সঠিক নয়। অরণ্য, তাই তো আজ থেকে আমরা ওই দূর দেশে পাড়ি দিয়ে তুমি গাইবে আর তুমি শুনবে। তাই তোমায় পেয়ে আমার আধার জীবনে, আমার আধার জীবনে আলো হয়ে তুমি এসেছ। মলি, দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছ, দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছ। আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য, ও আমি ধন্য, ও আমি ধন্য। আমার আধার জীবনে আলো হয়ে তুমি এসেছ, দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছ, দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছ। আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য, ও আমি ধন্য, ও আমি ধন্য। আমার আধার জীবনে আমার ভালোবাসার যেটুকু ছিল সবটুকু দিলাম তোমার, শুধু তোমার জন্য, তোমার জন্য, ও ও ও শুধু তোমার জন্য, ও আমি ধন্য। আমার আধার জীবনে আলো হয়ে তুমি এসেছ, দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছ, দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছ। আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য, ও আমি ধন্য, ও আমি ধন্য। ভালোবাসা না, ঈশ্বর লাহিড়ীর জীবনে ভালোবাসা বলে কোনো বস্তু নেই। আচ্ছা শুধু লোভ লালসার ভরা যৌবনের আকুণ্ঠ পিপাসা। প্রয়োজন হলে
সেই পিপাসা মেটাতে রুমিকে নিয়ে আমি ফাইভ স্টার হোটেলে নিয়ে যাবে তাই না ঈশ্বর? হাউ নাইস মাই সুইট ডার্লিং। লাগবেই তো। তোমাকে যতই দেখছি ততই যেন নতুন লাগছে। হ্যাঁ ডার্লিং, লাগবেই তো। তাই তোমাকে খুশি করার জন্যই তো আমি নিত্য নতুন সাজে তোমাকে গিফট করি। সেই আমিও তো তোমাকে নতুন ভাবে কাছে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি ডার্লিং। তাই বুঝি? হ্যাঁ যাক, যে কথা বলবো বলে ভাবছিলাম। বলো, কি বলবে? কাল রাতে শুয়ে শুয়ে ভাবছিলাম তোমাকে সুখে থাকতে গেলে একটা কাজ তোমাকে করতে হবে। কি কাজ বলো? আমি আমার জীবনে এনজয় করার জন্য যে কোনো কাজ করতে পারি, বলো। ঠিক আছে তাহলে শোনো, যেভাবেই হোক যে করেই হোক ছলে বলে কলে কৌশলে ওই পথের কাটা মল্লিকাকে এ বাড়ি থেকে সরাতে হবে। কিন্তু মল্লিকা তো তোমার ভাগ্নি। না, কে বলেছো আমার ভাগ্নি? ও আমার কেউ নয়, আমার কেউ নয়, ওর সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই। তাই সুযোগ পেলে মল্লিকার যৌবনের পাবড়িগুলো একটা একটা করে। ঈশ্বর! হ্যাঁ ঈশ্বর! তাই আমি চাই না একটা পরের মেয়েকে নিয়ে দিদি জামাই বাবু মাতামাতি করো। পরের মেয়ে মানে? হ্যাঁ রুমি, আরে মল্লিক একটা রাস্তার পুরনো মেয়ে। বেশ, ঝামেলা তো তাহলে মিটেই গেল। তাই বলছো শোনো রুমি, আমাদের কোনো বিষয়ে ও নাক গলাতে এলে ওর নাকটাকে আমি একেবারে কেটে নেব। দ্যাটস লাইক এ ড্রিম গার্ল। ভাই নয়, তাহলে আরো শোনো, ভালো করে বুঝে নাও। সেই সঙ্গে ওকে আরো ভালো করে বুঝিয়ে দিতে হয় এ বাড়িতে ওর কোনো অধিকার নেই। ও শুধু একটা পরগাছা আর পরগাছা। ঠিক বলেছো ঈশ্বর, তুমি ঠিক কথাই বলেছো। নিজের আশ্রয় ছাড়া অন্যের আশ্রয় কেউ অবলম্বন করে যে বেঁচে থাকে তাকেই তো পরগাছা বলে। হ্যাঁ জয় বাবু, এই কথাই তো আমি দিদিকে বোঝাতে থাক চাইছিলাম। থাক থাক থাক, তুমি বলার আগেই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আগে যেভাবে হোক মলের বিয়েটা আমি দিয়ে দিই, তারপর যে সমস্ত পরগাছা আমার সংসারে আমার ঘাড়ে চেপে বসে আছে তাদেরকে আমি একটা একটা করে নিজের হাতে কেটে দেব। সে কি জয় বাবু, মলের বিয়ে হয়ে গেলে এই বাড়িতে আর পরগাছা থাকলো কে? আছে আছে, সেটা অবশ্য ঠিক সময় হলে ঠিক তুমি জানতে পারবে। হ্যাঁ আমি বলছিলাম কি জামাই বাবু, কোথাকার একটা রাস্তার মেয়ের জন্য। কি বললে ঈশ্বর? মলিক মলিক কুড়ানো মেয়ে? পুরনো মেয়েকে পুরনো মেয়ে বলবে না তুই? মায়ের পেটের মেয়ে বলবে? হ্যাঁ বলবে, কারণ মলিক আমি পেটে না ধরলেও শিশুকাল থেকে ওকে মাতৃ স্নেহে মানুষ করেছি। তিল তিল করে নিজের রক্ত নিংড়ে ওকে আমি বড় করে তুলেছি। তাই শত চেষ্টা করলো মলিকে আমার বুক থেকে কেউ কখনো আলাদা করতে পারবে না। কথা বলে না, পাগলও নিজের ভালো বোঝে। কিন্তু তুই এ কথাটা বুঝলি না রে দিদি। ভেবে দেখ, ভেবে দেখ। আরে রুমি, কুশল তোর গর্ভে ধরা ছেলে, আর রুমি তার বিবাহিত একমাত্র স্ত্রী। তাই আপদে বিপদে ওরা তোর পাশে এসে সাহায্য করবে। ঈশ্বর! আর এটাও শুনে রাখ, যাকে নিয়ে তোরা এত মাতামাতি করছিস সে একটা গোপনে বেজন্মা ছেলের সঙ্গে গভীর ভাবে মেলামেশা করছে। তাও কি খবর রাখিস? এসব কি বলছিস? আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলেও আমি কিন্তু বিশ্বাস করেছি মা। হ্যাঁ বাবা, কথাটা আমার কানে আসার পর থেকে আমার মাথা যেন আগুন জ্বলছে। জ্বলারই তো কথা, জ্বলারই তো কথা। কারণ সেই বেজমার বাচ্চারা ছিল এককালীন তোর বন্ধু, আর বন্ধু হয়ে বন্ধুর বোনকে চি 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 চি, কথাটা ভাবলে আমার ঘৃণা হচ্ছে। ঘৃণা আমার কম হচ্ছে না মামা। আমি শুধু ভাবছি বাড়ি এতগুলো লোক কি অন্ধ হয়ে গেছে যে মল্লিকার স্বেচ্ছাচারিতা তারা দেখতে পায়নি? কি বলছিস কুশল? আমার মনে হয় জামাইবাবু, এর পরেও যদি আপনারা সংযত না হন তাহলে আপনাদের কিন্তু খুব বিপদ, খুব বিপদ। কারণ ওই বেজন্মার বাচ্চাটা কোন যখন রাহাজানি শুরু করেছে শুনলাম। হ্যাঁ রে দিদি, হ্যাঁ। আর নিজে একদিন হয়তো দেখবি নিজে বাঁচার জন্য ওই খুনের প্রমাণ রেখে যাবে মল্লিকার ফিঙ্গারপ্রিন্টের ছুরি। আর মল্লিকা তো অ্যারেস্ট হবেই। আর খুনির আশ্রয়দাতা হিসাবে তোরাও যে প্রাণে বাঁচবি ভেবেছিস তা আমার মনে হয় না। ভেবে দেখ, ভেবে দেখ। আমি এখন চলি। ঈশ্বর, ঈশ্বর আমার কথা শুনে যা। হ্যাঁ, ঈশ্বর তো কথাটা মন্দ বলেনি। তোমার ভাই হিসেবে কথাটা খুব একটা ভালো তো বলেনি মল্লিক। কি বলছো তুমি? তোমার মনে পড়ে রমনা, তোমার মনে পড়েই আমাদের কুশল যেদিন ডাক্তারি পড়তে লন্ডনে যায়, কুশলের কথা ভেবে ভেবে তুমি ভীষণ অসুখে পড়েছিলে। আর ওই মল্লিকা তোমার শিহরে বসে দিবা রাত্রি সেবা করেছিল। ভুলিনি গো, আমি সে কথা ভুলিনি। তারপর একদিন প্রচন্ড জল ঝড় রাত্রে তোমার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গেল।
কোনো উপায় খুঁজে না পেয়ে শুধু ঠাকুরকে ডেকেছি আর অঝর ঝরে শুধু চোখের জল ফেলেছি। সেই সময় তোমার কষ্ট আর আমার চোখের জল সহ্য করতে না পেরে সেই জল ঝড় রাত্রে মল্লিকা কি করেছিল জানো রমলা? কি করেছিল? কি ব্যাপার মলি, তুমি একা এত রাতে এই দুর্যোগ মাথায় নিয়ে? আমি একা নয়, বাইরে জেঠুমনি আছে। তুমি প্লিজ একবার ডাক্তার ডাকো, আমাদের বাড়িতে ভীষণ বিপদ। বিপদ মানে কার কি হয়েছে? মা যেন কেমন করছে, মাকে বাঁচাতে হলে এক্ষুনি ডাক্তারের প্রয়োজন। তুমি একটা ডাক্তার নিয়ে শিগগির তাড়াতাড়ি চলো। কিন্তু তুমি একা এত রাতে? বলছি তো আমি একা নই, বাইরে জেঠুমনি দাঁড়িয়ে আছে। তুমি বিস্তারিত দেরি করো না প্লিজ। ঠিক আছে তুমি যাও, আমি বোঝেন ডাক্তার কাছে তুলে নিয়ে এখনই যাচ্ছি। তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে অরণ্য। তাহলে আপনারা বলতে চাইছেন যে সে যা বলবে যা করবে তাই আমাদের মেনে নিতে হবে? না বৌমা, আমি সে কথা একবারও বলছি না। আমি শুধু বলতে চাই, থামুন, বেশি জ্ঞান দেবেন না। আমি কারো জ্ঞান শুনতে একদম অভ্যস্ত নই। আমার স্বামী রোজগারে যদি আপনাদের বসে বসে খেতে হয় তাহলে আমি যা বলবো তাই আপনাদের শুনতে হবে। বৌমা এই যে তুমি আবার হাতেরামের মতো হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, তোমার সাথে আমার বেশ কিছু প্রাইভেট কথা আছে। শুনলে রমলা, শুনলে বৌমা আমাদের কি বলে গেল? তুমি শুনলে? সহ্য করো গো, ঈশ্বর তো আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে পৃথিবীতে পাঠিয়েছে। বাবা কুশল, শোনো মা, সবসময় তোমার এক খাবি নাকে কান আমার একদম ভালো লাগে না। কুশল ভুলে যাও না আমি একজন ডাক্তার। আমার মাথা এক রাত চিন্তা সবসময় ঘুরপাক খাচ্ছে। আর হ্যাঁ, একটা কথা তোমাকে বলে যাচ্ছি, কি কথা? ওই মল্লিকাকে তোমার বলে দিও ওই লোফারটার সঙ্গে মেলামেশা যদি বন্ধ না করে তাহলে আমার সঙ্গে তোমাদের সম্পর্কটা চিরদিনের মতো শেষ হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছো? কুশল, এমন কথাটা বলতে পারলি রে হতভাগা। কেন বলতে পারবি না রমলা, কেন বলতে পারবি না? আজকে তোমার ছেলে একজন বিলেত ফেরত ডাক্তার। ভুল তো আমি করেছি রমলা, ভুল তো আমি করেছি। আমি যে অনেক অনেক বেশি স্বপ্ন দেখেছিলাম, তাই তো অবসর জীবনের সমস্ত সঞ্চিত অর্থ ব্যয় করে আমি ছেলেকে ডাক্তারে পড়েছি। আজ আমার কি মনে হচ্ছে যেন রমলা, মনে হচ্ছে গর্ভে ধারণ করে তিল তিল করে বুকে রক্ত খাইয়ে ওই বেঈমান ছেলে মানুষ করাচ্ছে। আতুর ঘরে ওকে যদি আমি গলা টিপে শেষ করে দিতাম। বলো না, এমন কথা বলো না গো, বলো না। আমি যে সহ্য করতে পারছি না বললে তো হবে না রমলা, পারছি না বললে হবে না। আমাদের যে অনেক অনেক বেশি সহ্য করতে হবে, কারণ আমরা এতদিন যেই ভাঙা কাঁচকে কাঞ্চনে ভেবে বুকে আঁকলে ধরে। বাবা, তোমাদের আশীর্বাদে আমার ইন্টারভিউটা খুব ভালো হয়েছে। জেঠুমনি তো একেবারে আনন্দে। কি ব্যাপার মা, তোমার চোখ ছলছল করছে কেন? কি হয়েছে বাবা? তুমি এমন পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে আছো, অথচ চোখে হাজারো জিজ্ঞাসার চিহ্ন। কি হচ্ছে মা? তার আগে আমার কথার একটা উত্তর দিতে। কি বাবা, কি কথা বলো না মা। তুমি যা জানতে চাও আমি নিশ্চয়ই জানা থাকলে বলবো। আমার মুখের দিকে তাকিয়ে বল। হ্যাঁ, ওই পরিচয়হীন লোফার অরণ্যর সাথে তোর কিসের সম্পর্ক? মা কি হলো? মুখটা নামালি কেন? বল কি হলো মা? মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? যা সত্য তাই বল। বল কি হলো? চুপ করে আছিস কেন? বল, আমার কথার উত্তর দে। মা, অরণ্যকে অরণ্যকে আমি ভালোবাসি মা। যে হাত দিয়ে শিশুকাল থেকে ছেলেটাকে মানুষ করলে, সেই হাত দিয়ে তুমি তার গালে চড় মারলে বৌমা। আপনি জানেন না দাদা, ভেতরে ভেতরে কতটা বার বেড়েছে। দেখো বৌমা, মলিমা যে কারোর পাকা ধানে মই দেবে না সে বিশ্বাস আমার যথেষ্ট আছে। বড্ড লেগেছে না রে? যাক, ও নিয়ে কিছু ভাবিস না। ভুল করলে প্রত্যেক বাবা মা
একটু আদ্রু বোকাউকি করে। আসলে কি জানিস, আমি তো তোকে সত্যিকারের খুব ভালোবাসি, তাই তোর গালের আঘাতটা আমার নিজের গালে খুব আঘাত করলো রে। যাক, তুই খাবার রেডি কর, আমি এক্ষুনি আসছি। যাচ্ছি জেঠুমণি। আজ আমি বেশ বুঝতে পারছি আপনার আশকারাতে ও আজ এতখানি বার বেড়েছে। তার মানে বৌমা কি বলতে চাইছে রে উপেন? সেটা তুই ওকেই জিজ্ঞাসা করো না দাদা। আপনি কি জানেন ওই লোফার পরিচয়হীন অরণ্যর সাথে ওর ঘনিষ্ঠতা কতখানি বেড়েছে? দেখো বৌমা, কে লোফার আর কে পরিচয়হীন তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তাছাড়া এটা কি তোমার জানা আছে ওই লোফারটা ছিল বলে আজ থেকে তুমি লোফার বলতে পারছো? কথাটা উপেনের থেকে জেনে নিও। হয়তো সে আবার উপকার করেছে ঠিকই, কিন্তু তাই বলে ওদের অন্যায় আপনার তো মেনে নেওয়া উচিত নয় না। মেনে নেওয়া যায় না। তাই বলে ওর একটা কোনো জন্ম পরিচয় নেই দাদা। কি হচ্ছে? শোনো বৌমা, কুশল যেদিন ডাক্তারি পাশ করে বাড়ি ফিরলো, সঙ্গে করে নিয়ে এলো ওই মেম বউ, তাহলে তুমি কি তার আগে থেকে ওই জন্ম পরিচয় ঠিকুজি গোষ্ঠী জানতে? সেটাও জীবনের দুর্ঘটনা বলে আমি মেনে নিয়েছি দাদা। তাহলে কুশলকে যদি মেনে নিতে পারো, তাহলে মলিমার ভালোবাসাকে তুমি মেনে নিতে পারছো না কেন? কুশল তোমার গর্বের সন্তান আর মলিমা তোমার পালিতা কন্যা বলে। শোন উপেন, শোনো বৌমা, ওরা দুজন দুজনকে যদি সত্যিই ভালোবাসে, তাহলে আমি নিজের হাতে ওদের সুখের ঘর বেঁধে দেবো। তবু তোমাদের কারোর কথা শুনে ওই ফুলের মতো দুটো তাজা জীবনকে এই কুয়াশার রোদ্দুরে কোনোদিন শুকিয়ে যেতে দেব না, দেব না, কিছুতেই না। আমার উচিত ছিল পরাজয়ের আগে গোটা বস্তিটাকে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া, কিন্তু না, এমএলএর পথ চলে গেলেও বিশাল রায়ের ক্ষমতা কিন্তু শেষ হয়ে যায়নি। ইয়েস, আই এম বিশাল রায়। ছলে বলে কৌশলে যেভাবে হোক আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতেই হবে, আর তার জন্য সৃষ্টি করতে হবে নতুন ভাবে চলার পথ। হোপলেস ড্যাড, এত সহজে তুমি পরাজয় স্বীকার করে নেবে এই কথা আমি ভাবতেই পারছি না। আমিও তো ভাবতে পারছি না রে মা। আসলে কি জানিস মা, আমার ইচ্ছা ছিল কুশলের জন্য একটা নার্সিংহোম বানাবো। ওই নার্সিংহোম বানাতে গিয়ে অসংখ্য বস্তিবাসীর সঙ্গে বাঁধলো বিরোধ। তার ফলেই হয়তো যা হয়ে গেছে তা নিয়ে ভেবে কোনো লাভ নেই। কিন্তু ড্যাডি, কিন্তু কিসের রে মা, বিশাল রায় গদি হারালেও বুদ্ধি কিন্তু হারায়নি। সেই বুদ্ধির জোরেই আমি করে দেবো তোর স্বপ্নের সৌধ। না রবি, নার্সিংহোম করার স্বপ্ন আমার শেষ হয়ে গেছে। সে কি বাবা কুশল, এই তো সবে শুরু। Yes, এর Daddy. মধ্যে জীবনের স্বপ্ন শেষ করে দিলে হয় কি করে বাবা? ইয়েস ড্যাডি, আমি চাই প্রত্যস্ত গ্রাম আমার জন্মভূমি। জীবনপুর শস্য সামলা করতে, ওই জীবনপুরে অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করতে। হোয়াট? তার মানে তুমি বলতে চাইছো তোমার ওই গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে আমাকে তুমি পচিয়ে মারবে? ড্যাডি, তুমি কুশলকে বলো না ড্যাডি কলকাতায় গিয়ে একটা নতুন ফ্ল্যাট কিনতে। নেবে রে মা নেবে। কুশল একজন এপার্সিয়াস ডাক্তার, আর তাছাড়া ওর মতন ডাক্তারের এই গায়ের মাটি কামড়ে পড়ে থাকলে তো চলবে না। ড্যাডি, তোমাকে কিছু ভাবতে হবে না কুশল। ইলেকশনের বোঝাটা আমার মাথা থেকে একটু হালকা হলেই ওসব রাজনীতি আমি একেবারে ছেড়ে দেব। ড্যাডি, হ্যারি বা হ্যাঁ, কি হবে এই বোনের মোস্তা নিয়ে, তাই ভাবছি এবার বাকি জীবনটা ধর্মত্ব নিয়েই কাটিয়ে দেব। আর তাছাড়া তোরা যখন আমার পাশে আছিস, আমার আবার চিন্তা কি রে মা? ড্যাডি, হ্যাঁ, তা না হলে ইলেকশনে আমার পরাজয়ের খবর পেয়ে একেবারে তোরা দুজনে ছুটে আসিস আমাকে সান্ত্বনা দিতে। যা মা যা, কুশলকে নিয়ে পাশে রুমে গিয়ে বিশ্রাম দে। আই এম ভেরি সরি ড্যাডি, ইলেকশনে পরাজয় সত্যি খুব দুঃখজনক।
এসো ভিতরে এসো, পরে কথা বলবে। দেখছো না ড্যাডি কি একটা ভাবনা নিয়ে চিন্তায় আছে। চলো ভেতরে চলো। হ্যাঁ তাই চলো। হ্যাঁ চলো। আমার পরাজয় কুশলের মনে ভীষণ ভাবে দাগ কেটেছে, কিন্তু অবদায় জানে না যা গুছাবার আমি 10 বছরেই গুছিয়ে নিয়েছি। এবার সরে পড়তে না পারলে পাবলিকের হাতে তোমার প্রাণটা বেগরে চলে যাবে, তাই না ড্যাডি? আকাশ, ডোন্ট মাইন্ড মাই ফাদার, ডোন্ট মাইন্ড। তোমার দুঃখ বুকে চেপে রাখতে না পেরে সামান্য একটু ড্রিঙ্ক করেছি মাত্র। আকাশ, তুই কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। তুমি তো আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যেতে বাধ্য করেছো ভাবি। তোর এত সাহস, আমার ছেলে হয়ে তুই আমার সামনে মাথা উঁচু করে মদ খেয়ে কথা বলিস? তুই কি ভেবেছিস বিশাল লাই মরে গেছে? নো নো পাদা নো, এত সহজে যে তোমার মৃত্যু হবে না সে ব্যাপারে আমি শিওর। কারণ এতদিন তুমি আর তোমার চামচারা মিলে যে সমস্ত নিরীহ মানুষগুলোর অকারণে নির্মম ভাবে করেছো অত্যাচার, তারা তো তোমাদের এত সহজে ছেড়ে দেবে না ভাবি। মদের নেশা আমার কেটে গেছে। মারো বাপি মারো, প্রয়োজন হলে মায়ের মতো তুমি আমাকে মেরে ফেলো। চিৎকার করে মিথ্যের গহ্বরে মুখ লুকানো যায় বাপি, কিন্তু সত্যের মুখোমুখি দাঁড়ানো যায় না। কি বলতে চাস তুই? বলতে চাই যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে এই পৃথিবীর আলো দেখিয়েছিল, তাকে কেন অকালে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো ড্যাডি? আকাশ, বলতে চাই কুশলের মতন একটা সৎ নিষ্ঠাবান ছেলেকে তোমার মেয়ে নামক অস্ত্র দিয়ে কত বিক্ষত করে তার জন্মদাতা বাবা মায়ের কোল থেকে ছিনিয়ে নিতে চাইছো কেন বাবা? তোকে আমি খুনি করে মারবো কুলাঙ্গার। বলবারের সামনে আমি বুক পেতে দাঁড়াবো বাপি। সত্যের সেই মহান বাণী আজও মিথ্যে হয়ে যায়নি বাপি, আজও মিথ্যে হয়ে যায়নি। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। ওরে হতভাগা, তোর স্থান যে ওখানে নয়, তোর স্থান যে আমার হৃদয়ের মাঝে বাপি। হ্যাঁ আকাশ, ছেলে হয়ে তুই আজ আমার চেতনার বিকাশ ঘটিয়েছিস বাবা, তাই আজ আমি তোকে দিচ্ছি। আজ থেকে আমি রাজনীতির চশমা খুলে ফেললাম। তুই দেখিস আকাশ, তোর বাপি এই বিশাল নয় নতুন ভাবে জন্ম নেবে রাধা গোবিন্দের সেবক হয়ে। বাপি, হ্যাঁ হ্যাঁ রে আকাশ, হ্যাঁ। জয় গোবিন্দ, এই সন্তান করে নাও প্রভু। বাপি, আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, ওগো জনগণ, তোমরা আমার বাপিকে ভোট না দিয়ে হারিয়ে দিলেও আমি একাই জয়ী করে দিয়েছি, একাই। না না, আমাকে যে একজনকে জয়ী করলে হবে না, আমার সংসার বুতে আরো একজন প্রার্থী আছে, সে হলো আমার বোন রুমি, যে তার অহমিকার হাতুড়ে যৌবনের ধারালো অস্ত্র দিয়ে একটা সুখের সংসারকে কেটে টুকরো টুকরো করে দিতে চলেছে। যেভাবেই হোক তাকে যে আমাকে জয়ী করতেই হবে, জয়ী করতেই হবে। হবে হবে আকাশ, হবে। তবে তুই কোনোদিন ভাবিস না শ্রেণ অভিনয়ে তোকে আমি বুকে চেপে ধরেছি বলে আমি লোকটা খুব ভালো হয়ে গেছি। এইবারই বিশাল শুরু করবে তার আসল খেলা। এবার তাহলে আমার কি হবে তা? এক করি, তুমি আবার এ সময় বিরক্ত করতে এলে গেল? বিরক্ত কি বলতেন স্যার? এতদিন আপনার পাশে থেকেছি, কত সভা সমিতিতে গেছি, কত ঈদ পাটকেল খেয়েছি, কত গাল মন্দ থুড়ি 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 কত বাহবা কুড়িয়েছি, কিন্তু আজ আজ আমি কি করব স্যার? তুমি এত চিন্তা করছো কেন? এক করি, তুমি যেমন আমার পাশে ছিলে ঠিক তেমনিই থাকবে। ঠিক আছে স্যার, আমার মনে থাকবে, তার মনে থাকবে। স্যার বলছিলাম কি স্যার, আমি ওই
3 মাসের মাইনেটা পাইনি বাবু। ঠিক সময়ে পেয়ে যাবে সামনে মাসে। তাহলে আর আমাকে দেখতে হবে না। কি দেখতে হবে না? না না, আমাকে না স্যার, আমাকে তো নয়, আমার আমার ভানুমতি। ও এক করে জানেন স্যার, আমার ওই ভানুমতির না, ওকে নিয়ে আমার সংসারে ভীষণ অশান্তি। ওরা ভীষণ ভীষণ নবী, সব সময় ও দামি 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 জিনিস চাই, আলট্রা মডার্ন কসমেটিক চাই। আমি এই মাইনাটা পেয়ে বাড়িতে যখন যাই, টাকাটা হাতে দিয়ে বলি, ও গিন্নি গিন্নি দাও না একটু, ইস এক করি। তুমি এখান থেকে যাও এক করি, আমাকে একটু একা থাকতে দাও। ঠিক আছে। একা থাকতে চাইলেই কি একা থাকা যায় গো বাবু? আবার তুই ছলনের আশ্রয় নিতে এসেছিস উন্মাদিনী? হ্যাঁ হ্যাঁ, এসেছি। আর আমি যতদিন বাঁচবো ঠিক এমনি ভাবেই এখানে আমি আসবো। থাক, আমি থানায় খবর দেবো। থাক, থানার বেদদারোগা ওকে ডাবতে ধরে গুঁতো মারতে মারতে ওকে এখন ঠান্ডা করে ফেলে দেবে। এই বড় লোকের বাচ্চাটা কুত্তা, তোরা কি ভুলে গেছিস নারী মানেই মমতাময়ী নয়? এই নারী যদি নাগিন হয়ে তোদের মতো শয়তানের বুকে ছবল মারে, তাহলে সেই বিষের জ্বালায় না তোদের শরীরটা একেবারে নীল হয়ে যাবে। আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা, নইলে যাবার আগে আমি আমার প্রাপ্য কতগুলো ন্যায্য অধিকার আদায় করে নিয়ে তবেই আমি যাব। সাবধান মির্জা জাফরের পোষা দালাল, লাল চোখ বের করে একদম আমার দিকে এগিয়ে আসবি না। একটা কথা মনে রাখিস, এই কুন্তির শরীরে যদি কাঁটার আঁচড় লাগে না, তাহলে কিন্তু এই কর্ণ তোদের ছেড়ে কথা বলবে না। বুঝতে পেরেছিস? এক্ষুনি পাগলিটাকে ঘাট ধরে বাড়ির বাইরে বের করে দাও। ওটা তো আমার কাজ নয় থাক। তাহলে লালা বাবলাকে ডেকে দাও, এই পাগলিটাকে ধরে টানতে টানতে রোডের ওপর ছেড়ে দিয়ে আসো। কি এক করি চুপ করে দাঁড়িয়ে আছো যে? স্যার নক হয়ে গেছে স্যার। ওই পাগলিটা যেভাবে চোখ বার করে আমার দিকে তেড়ে এলো, ভয়ে আমার সব নাট বলতু সব নক হয়ে গেছে স্যার। বাবলা, লালা, এই পাগলিটাকে এখান থেকে ঘাট ধরে টানতে টানতে রোডের ওপর ছেড়ে দিয়ে আয়। খবরদার একদম আমার দিকে এগিয়ে আসবি না। আমি পাগলি তোর মা, পাগলি তোর বোন। আমি ইতিহাসের পাতা ছিঁড়ে বেরিয়ে এসেছি। আমি মাতঙ্গিনী হাজরা। আমি মহাভারতের পাতা থেকে উঠে এসেছি। আমি কুন্তী। আমি কর্ণহারা একভাগিনী মা। দাও না বাবু, আমি তোমার কাছে টাকা পয়সা কিচ্ছু চাই না। আমি শুধু চাই আমার এই শূন্য বুকে তুমি আমার কর্ণকে ফিরিয়ে দাও বাবু। তুমি আমার কর্ণকে ফিরিয়ে এক করে এখন আমি কি করি স্যার? বাথরুম কোন দিকে যাই? এই তো স্যার, আসল ব্যাপারটা কি জানেন স্যার? আমার কাছে না, আপনার থেকে আমাকে বেশি ভালো যেতে চলেছে। এক করে
চলে যাব রমলা, আমি এই সংসার ছেড়ে দূরে, অনেক দূরে চলে যাব। ছেলে বলে লাঞ্ছনা গঞ্জনা আর আমার মোটেই সহ্য হচ্ছে না রমলা। তুমি চুপ করো গো, তুমি চুপ করো, আমি যা সহ্য করতে পারছি না রমলা। আজ আমি বেশ বুঝতে পারছি, জন্ম দিলে শুধু জননী হওয়া যায় না গো, জননী হওয়া যায় না। রমলা, তাই যদি হতো তাহলে কুশলকে তো আমি পেটে ধরেছি, তিল তিল করে মাতৃসত্তা নিংড়ে তাকে আমি মানুষ করে তুলেছি, তবু তার মুখ থেকে কেন আমি মা ডাক শোনার সৌভাগ্যটা ভালোভাবে হলো না বলতে পারো? অথচ আজ আমরা কত স্বার্থপর দেখো রমলা। যার স্নেহ ভরা মা ডাকে তোমার মাতৃ হৃদয়টা আনন্দে ভরে উঠত, যার স্নেহ ভরা বাবা ডাকে আমার এই পিতৃ হৃদয়টা শান্তিতে ভরে উঠত। আমরা স্বার্থপরের মতো ছেলে বউকে খুশি করতে সেই হতভাগীটাকে দূরে, কত দূরে সরিয়ে দিয়েছি। মনে করেছি গো, আমি মহা ভুল করেছি রমলা। তাই তো সেদিন যখন মল্লিকা রান্না বসাতে গিয়েছিল, তখন ও আমার কাছে ছুটে এসে জিজ্ঞাসা করেছিল জেঠুমনি আর আমার জন্য কতটা চাল নেবো মা। আমি তাকে কোনো উত্তর দিতে পারিনি গো, আমি কোনো উত্তর দিতে পারিনি। কাঁদতে হবে রমলা, কাঁদতে হবে। আমাদের চেয়ে এখন অনেক বেশি কাঁদতে হবে, কারণ কান্নাই তো আমাদের জীবনের শেষ সম্বল। একদিন তুমি তো গর্ব করে বলেছিলে তুমি একজন বিলেত ফেরো ডাক্তারের মা। হ্যাঁ বলেছিলাম, কারণ সেদিন তো আমি বুঝিনি একজন নাম করা ডাক্তারের মা হওয়ার কোনো যোগ্যতাই আমার নেই। তাই তো এই মুহূর্তে তার থেকেও আরো উঁচু গলায় আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ওগো ওগো হতভাগিনী মায়েরা, তোমরা স্বনামধন্য ছেলের মা হতে চেও না, তাহলে তোমাদেরকেও আমার মতো কেঁদে কেঁদে চোখের জলটা যে শুকিয়ে যাবে গো, চোখের জল। শুনতে পাবি না রমলা, তোমার এই কান্না কেউ শুনতে পাবে না। তুমি যতই আকাশ ফাটিয়ে চিৎকার করে কাঁদো না কেন, ওরা তোমার কান্না কেউ শুনতে পাবে না। কারণ ওরা যে তোমার মতো মাতৃস্নেহে অন্ধই তো। অন্ধ না হলে এতটা বেলা হয়ে গেল, বাড়ির কাজগুলো তোমাদের চোখে পড়ে না? এই যে বলি, বয়স তো তোমাদের যথেষ্ট হয়েছে, তাই এখনো বেলা অবধি এই ঘরের মধ্যে নাগরকে নিয়ে কি রসের কথা হচ্ছে শুনি? ওইসব ন্যাকামি ছেড়ে যা বলছি শোনো। শোনো, আমার ঘরে বিছানার ওপর বেশ কিছু পার্সোনাল জিনিস রেখে দিয়ে এসেছি, সেগুলো কেচে ভালো করে ধুয়ে একেবারে শুকনো করতে দিয়ে আসবে। যাও। বৌমা, আমি এক্ষুনি যাচ্ছি বৌমা, আমি এক্ষুনি যাচ্ছি। শোনো বৌমা, কাল রাত্রে তোমার শাশুড়ি বুকে হঠাৎ যন্ত্রণা হচ্ছিল, তাই বলছিলাম কি ওইগুলো তোমার শাশুড়িকে দিয়ে না কাচিয়ে যদি লন্ড্রিতে দিয়ে কাচিয়ে নিতে। থামো, গাইয়া ভূত কোথাকারে। মেয়েদের পার্সোনাল জিনিস যে লন্ড্রিতে দিয়ে কাচানো যায় না, সেই জ্ঞানটুকু নেই এই বুড়ো ভাবে। ঠিক বলেছো বৌমা, তুমি ঠিক কথাই বলেছো। আমি বুড়ো ভাম বলেই তো আমার ছেলে বিলেত ফেরো ডাক্তার হলে কি হবে, তোমার পোষ মানানো ভাম বনে গেছে। আমার সেন্টিমেন্টে সুরসুরি দেওয়ার চেষ্টা করলে আমি তোমাকে উপযুক্ত শিক্ষা দিতে বাধ্য হব। ভুল তো আমি কিছু বলিনি বৌমা, ভুল তো আমি কিছু বলিনি। আম গাছে যেমন তেঁতুল ফলে না, ভামের বাচ্চা কখনো মানুষ হয় না। মেমসা, আমাকে জ্ঞান দেওয়া হচ্ছে, ভুলে যেও না আমি কোটিপতি বিশাল রায়ের কন্যা। কন্যা নয় বৌমা, কন্যা নয়, উশৃঙ্খল আচরণে বন্যা। তাই তো আদর্শবান শিক্ষক রূপের আল্লাহর বিবেক মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে সে আজ হয়েছে বৌমার পদাধিকারী দাস। ও তুমি শান্ত, তুমি শান্ত। শোনো, তোমাদের এই ঢঙের প্যানপ্যানানি শোনার আমার সময় নেই। যে কাজগুলো দিলাম বৌমা, যে কাজগুলো দিলাম সেই কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করো। আর এই যে তোমাকে বলছি, তোমাকে
ঘরের মেঝেতে আমার একটা এক্সট্রা চপ্পল রাখা আছে, যাও তাড়াতাড়ি সেই চপ্পলটা পালিশ করে নিয়ে এসো, আমি এক্ষুনি বের হব। কি বললে বৌমা, কি বললে? আমি তোমার জুতো? হ্যাঁ হ্যাঁ, জুতোটা পালিশ করে নিয়ে এসো, বেশি দেরি করো না, তাড়াতাড়ি যাও, আমি বের হব। না বৌমা না, অবসর প্রাপ্ত হলেও সারাটা জীবন আমি শিক্ষকতা করেছি। শিক্ষক হিসাবে সমাজে আমার যথেষ্ট সুনাম আছে, তাই বলছি বৌমা, পায়ের জুতো বইয়ে এই অক্ষম শ্বশুরের সুনামে কলঙ্কের কালি ছিটিয়ে দিও না বৌমা। এক পয়সা ইনকাম করার যার মুরত নেই, তার আবার সুনাম। এই যে আমার কথা মতো যদি না চলতে পারো, তাহলে এই জুতিয়ে তোমার মুখটা ভেঙে দেব। সাবধান ধনির দুলালি, তোমার এই দামি চটিটা আমার ওই গরিব বাবার গালে না মেরে তোমার ওই বড়লোক বাবার গালে মারলে ভালো মানাবে। কি করেছো? ওই বড়লোক বেটির কাছে কি এমন অপরাধ করেছো যে ও জুতো মারতে হাত তোলে? বলো, চুপ করে আছো কেন? কি অন্যায় করেছো ওই বড়লোক বেটির কাছে? মুখ সামনে কথা বলবি শয়তান। হ্যাঁ, আমি তো শয়তানি, শয়তানি বলেই তো তোর রূপের আগুনে আমার ভাইয়ের মাথাটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে আমাদের কাছ থেকে তাকে তুই কেড়ে নিয়েছিস। না, ওর ওই অন্যায় স্বেচ্ছাচারিতা তোমরা মুখ বুজে সহ্য করলেও আমি কিন্তু সহ্য করব না। ঠিকই বলেছে, কুশলকে, ঈশ্বরকে সাক্ষী রেখে বলছি, কুশলকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে নিক। আমার বাবা মাকে যে আমার সামনে অপমান করবে, তাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। কি করবি? পারতাম আমি অনেক কিছুই করতে, তোমার এই চটি সমেত হাতটা দুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারতাম, কিন্তু এই প্রথমবার বলে তোমাকে আমি ছেড়ে দিলাম। তোর আমি এই গর্বের চেষ্টাই ভেঙে দেব। আজ কুশল বাড়িতে আসুক, তাকে আমি সব কথা বলবো। শোন বড় লোকের বেটি, কুশল তোর কাছে একটা বড় কিছু হলেও আমার কাছে কিন্তু সে তেমন কিছু নয়, সে ছোট্টটাই আছে। তাই প্রয়োজন হলে আমি কিন্তু তাকেও রেহাই দেব না। ওরে মল্লিকা, ওরে ওরে মল্লিকা, তুই কাঁধের জন্য এত ভাবিস রে মা? আমরা তো তোর জন্য কিছুই করতে পারিনি বাবা। যা ছিল ছিল ভবিষ্যতের কথা না ভেবে সমস্ত অর্থ দিয়ে কুশলকে আমি ডাক্তারি পড়েছি। বিন্দুমাত্র তোর কথা ভাববার কোনো অবকাশ পাইনি। আমরা যে স্বার্থপর, আমরা যে বেঈমান। বেঈমান তাই টাইপগুলো সব হয়েছে। ওগো, তুমি এসেছো। কি রুমি, তুমি কাঁদছো কেন? এই সময় তুমি এসে বললে তাই দেখতে পেলে, নাহলে তুমি তো আমার কোনো কথা বিশ্বাস করতে নাই। এরা সবাই আমার সঙ্গে কি ব্যবহারটা করে। আমার সামনে তোমাকে আর সব দেখাতে হবে না, তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। কুশল, খোকা, খোকা, তুই কাকে কি বলছিস? উনি তোর বাবা। তোমাকে আমি বলি, তুমি আমার কোনো কথা বিশ্বাস করো না। আজ তুমি নিজের চোখে দেখে নিলে, তাই সবকিছু বুঝতে পারলে। বৌমা, তুমি নারী, নারী মানেই তো মায়ের জাত। এত বড় মিথ্যা কথা তুমি বলতে পারলে বৌমা? থামো বেঈমান কোথাকার। কুশল, তুমি জন্মটা না হতে তোমার মুখটা আমি চুপ, গলার শটটা নামিয়ে কথা বল। আমাকে যদি দিদি বলে সম্মান দিতে সম্মানে লাগে, তাহলে আমাকে দিদি বলে ডাকিস না। কিন্তু যে ভাষায় বাবাকে বেঈমান বিশ্বাসঘাতক বলেছিস, সেই মুখটা কিন্তু খুলেছে ওই গরিব বাবা, তোর ওই বড়লোক শ্বশুর বিশাল রায় নয়। নিহতেই হতে তোকে আমি বড় করে তুলেছি, বলে এই হাতটা না আমি এতক্ষণ দুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারতাম। ভেঙে দিয়ে কথাটা বললে আমি তোকে হাততালি দিয়ে বাহবা দিতাম। নতুন করে কারোর নালিশ শোনার সদ ইচ্ছা আমার নেই, কারণ বাইরে থেকে তার আমি অনেকটাই শুনে নিয়েছি। তাই বলছি, যেদিন প্রথম এদিন এই বাড়িতে এলি, সঙ্গে করে নিয়ে এলি এই লচ্ছার বউটাকে। এই সবার অনিচ্ছা সত্ত্বেও আমি তোকে এই বাড়িতে থাকার অনুমতি দিয়েছিলাম। জেঠুমণি, সেই আজ আমি বলছি, তুই তোর এই লচ্ছার বউটাকে নিয়ে এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। যাবো তো নিশ্চয়, তাছাড়া এখানে আস্থা করে থাকার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। তবে একটা কথা তোমরা শুনে রাখো, আমার কাছ থেকে কিন্তু একটাও কানা কড়িও পাবে না।
ভেঙে গেল খেলা ঘর, ভেঙে গেল খেলা ঘর, সুখ পাখি গেছে উড়ে, সুখ পাখি গেছে উড়ে, যতই ডাকিস বারে বারে ফিরবে আর ঘরে, ফিরবে না আর ঘরে, ভেঙে গেল সর্বনাশ কি হয়েছে বলবি তো আমার কাছে? অরণ্য, অরণ্য কি হয়েছে বল, বল, চুপ করে থাকিস। অরণ্য কি হয়েছে? অরণ্যদা অরণ্য মারা গিয়েছে। কেঁদো না তুমি, কেঁদো না তুমি, কেঁদো না তুমি, কেঁদো না তুমি, কেঁদে কেঁদে জীবন যাবে, কেঁদে কেঁদে জীবন যাবে, ক্ষতি হয়ে যাবে কেঁদো না তুমি, কেঁদো না তুমি, কেঁদো না তুমি। যতই তুমি কাঁদো বধূ, যতই তুমি কাঁদো বধূ, পাবে না ফিরে তুমি আর, পাবে না ফিরে